ম্যাড ফর ইউ সিজন 2 লেখিকা তানিয়া খাতুন পর্ব 17। আজ বহুদিন পর বাড়ি ফিরেছেন শরীফুল খান। দেশের কাজের সূত্রে প্রায়ই তাকে বাইরে থাকতে হয়। মন্ত্রী হওয়ার পর থেকে ব্যস্ততা যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে তার। মিটিং, রাজনৈতিক সভা, সরকারি দায়িত্ব সব মিলিয়ে নিজের বাড়িতে সময় দেওয়ার সুযোগ খুব কমই পান তিনি। কিন্তু আজ বাড়িতে ফিরেই যেন আলাদা এক প্রশান্তি অনুভব করলেন শরীফুল সাহেব। কারণ আজই প্রথমবারের মতো তার সঙ্গে পরিচয় হয়েছে রুহির। মেয়েটাকে দেখেই অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল তার মনে। চোখে মুখে শান্ত ভদ্রতা, কথাবার্তায় লজ্জা আর সম্মানের ছাপ, সবকিছু মিলিয়ে মুহূর্তের মধ্যেই রুহিকে পছন্দ হয়ে যায়। জীবনে প্রথমবারের মতো নিজের ছেলের কোনো সিদ্ধান্তেই সত্যিকারের স্বস্তি অনুভব করলেন তিনি। মনে মনে ভাবলেন, ছেলেটা অন্তত একটা ভালো কাজ করেছে। ডাইনিং টেবিলে বসেছিলেন শরীফুল খান। সামনে খবরের কাগজ খোলা থাকলেও চোখ তার সেদিকে ছিল না। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল রান্নাঘরের দিকে। সেখানে ব্যস্ত হয়ে তার জন্য চা বানাচ্ছিল রুহি। তাকে দেখে মনে হচ্ছিল নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। রুহিরও শরীফুল সাহেবকে খুব ভালো লেগেছে। এত বড় একজন মানুষ হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই। কথাবার্তায় ছিল অদ্ভুত এক আন্তরিকতা। তিনি ঠিক রুহি নিজের বাবার মতো করে কথা বলছিলেন। স্নেহভরা কণ্ঠে বারবার মা বলে ডাকছিলেন তাকে। সেই ডাক শুনে অজান্তেই নরম হয়ে এসেছিল রুহির মন। ট্রেতে চা নিয়ে ধীরে ধীরে ডাইনিংয়ে আসে রুহি। শরীফুল সাহেব মৃদু হেসে কাপটা হাতে নেন। তুমি নিজে বানিয়েছো? রুহি লাজুক ভঙ্গিতে মাথা নাড়ে। জি। চায়ে চুমুক দিয়ে শরীফুল খান প্রশান্তির হাসি হাসেন। বা খুব ভালো হয়েছে তো। তার প্রশংসা শুনে লজ্জায় হালকা লাল হয়ে ওঠে রুহির মুখ। মুহূর্তটার ভেতর অদ্ভুত এক পারিবারিক উষ্ণতা ছিল। রুহি চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ নিজের জীবনটার কথা ভাবতে শুরু করে। কখনো কি সে কল্পনাও করেছিল দেশের শিক্ষামন্ত্রী শরীফুল খানের ছেলের সঙ্গে তার বিয়ে হবে? যে মানুষটাকে এতদিন শুধু টেলিভিশন আর খবরের কাগজ দেখেছে, আজ সেই মানুষটাই তার সামনে বসে চা খাচ্ছেন। ভাবতেই অদ্ভুত লাগছিল রুহির। জীবন কত অপ্রত্যাশিতভাবে বদলে যায়, কেউ হয়তো আগে থেকে কখনো বুঝতেই পারে না। রুহি যখন নিজের ভাবনায় ডুবেছিল, ঠিক সেই সময় উপরের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে কৃষ। তার হাঁটার শব্দে রুহি চমকে তাকায়। কৃষ এসে কোনো কথা না বলেই ডাইনিং টেবিলের ওপর রাখা চায়ের কাপটা তুলে নেয়। পর মুহূর্তেই সোফায় বসে নিশ্চিন্ত ভঙ্গিতে চুমুক দেয় তাতে। ঘটনাটা এত দ্রুত ঘটেছিল যে রুহি কিছু বুঝে ওঠার আগে কাপটা কৃষের হাতে চলে যায়। শরীফুল খান বিরক্ত চোখে ছেলের দিকে তাকান। কি সমস্যা তোমার? চাটা আমি খাচ্ছিলাম, তুমি নিলে কেন? কৃষ নির্বিকার ভঙ্গিতে আবারও চায়ে চুমুক দেয়। তারপর সম্পূর্ণ স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আমার বউয়ের হাতের চা আমি খাবো, এটাই স্বাভাবিক। আমি পছন্দ করি না আমার জিনিসে অন্য কারো ভাগ বসানো। কথাটা শুনে মুহূর্তে ভ্রু কুঁচকে যায় শরীফুল সাহেবের। তিনি বিরক্ত স্বরে বলে ওঠেন, রুহি আমার মেয়ের মতো, ওর হাতের চেয়ে আমি খেতে পারবো না। কৃষ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে তখন পরিচিত সেই কঠিন জেদ। না, পারবেন না। আর দ্বিতীয়বার আমার বউকে রান্নাঘরে পাঠাবেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। তার কণ্ঠে হালকা সতর্কবার্তার আভাস ছিল। কথাগুলো বলেই কৃষ এগিয়ে এসে দাঁড়ায় রুহির একদম সামনে। রুহি এতক্ষণ অবাক হয়ে শুধু বাবা ছেলের কথোপকথনই শুনছিল। মনে হচ্ছিল এদের দুজনের সম্পর্কটা অদ্ভুত ধরনের। কৃষ হঠাৎ সামান্য ঝুঁকে আসে তার দিকে। তারপর খুব নিচু স্বরে শুধু রুহির কানে ফিসফিস করে বলে ওঠে, সকাল সকাল এত হট লাগছে কেন বাটারফ্লাই? কথাটা শুনে মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে ওঠে রুহির গাল। সে বিস্মিত চোখে কৃষের দিকে তাকায়। কিন্তু কৃষ আর দাঁড়ায় না। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বড় বড় পা ফেলে সেখান থেকে বেরিয়ে যায়। আর রুহি দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। লজ্জা আর বিরক্তি মিলেমিশে তার মুখ আরও লাল হয়ে ওঠে। মনে মনে দাঁত চেপে শুধু একটাই কথা বলে, অসভ্য একটা। সিটি বাজাতে বাজাতে অন্ধকার ঘরটার ভেতরে ঢোকে কৃষ। ঘর জুড়ে তখন ঘন অন্ধকার আর স্যাঁতসেঁতে গন্ধ। মনে হচ্ছিল বহুদিন ধরে এখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করেনি। কৃষ দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে সুইচ অন করতেই জ্বলে ওঠে ঘরের আলো। হঠাৎ তীব্র আলোয় চোখে ঝাঁজ লাগতেই মেঝেতে পড়ে থাকা মানুষটা কুঁকড়ে ওঠে। চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলে সে। দৃশ্যটা দেখে অদ্ভুত এক আনন্দ অনুভব করে কৃষ। মনে হয় যেন অন্যের যন্ত্রণায় আনন্দ খুঁজে পায় সে। তাই ইচ্ছে করে ঘরের সবগুলো লাইট জ্বালিয়ে দেয়। মেঝেতে পড়ে থাকা লোকটা ধীরে ধীরে চোখ খুলে উঠে বসে। তার দৃষ্টি গিয়ে থামে কৃষের ওপর। চোখে এখনো রাগ আছে, কিন্তু সেই রাগের তেজ বহু আগে নিভে গেছে।
দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে মুখটা শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে। মাথা ভর্তি এলোমেলো বড় চুল আর মুখ জুড়ে ঘন দাড়ি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল বহুদিন ধরে তাকে এখানে আটকে রাখা হয়েছে। ক্রিস ধীরে ধীরে বড় বড় পা ফেলে এগিয়ে আসে। তারপর লোকটার সামনে বসে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, খুব খিদে পেয়েছে না? লোকটা কোনো উত্তর দেয় না, শুধু ঘৃণা ভরা চোখে তাকিয়ে থাকে ক্রিসের দিকে। ক্রিস মৃদু হেসে আবার বলে, চিন্তা করিস না, আজ তোকে খেতে দেব। কারণ একদম না খেতে দিলে তো তুই মরে যাবি, আর আমি সেটা চাই না। তার চোখে ধীরে ধীরে ভয়ঙ্কর এক উন্মাদনা ফুটে ওঠে। আমি চাই তোকে তিলে তিলে মরতে দেখতে। কথাগুলো বলে হঠাৎ করেই উচ্চস্বরে ডেকে ওঠে, আমান। ঠিক সেই মুহূর্তেই কিছু একটা ঘটে যায়। মেঝেতে বসে থাকা লোকটা আচমকা একটা ছোট ছুরি বের করে ক্রিসের হাতে বসিয়ে দেয়। ধাতব ধারালো ফলাটা মুহূর্তের মধ্যেই চামড়া চিরে ঢুকে যায়। রক্ত বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে। ক্রিস দাঁতে দাঁত চেপে ওঠে। চোখ দুটো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে ওঠে। সে শক্ত করে লোকটার কবজি চেপে ধরে। তারপর এক ঝটকায় ছুরিটা ছিটকে ফেলে দেয় দূরে। ঠিক তখনই আমান ঘরে ঢোকে। সে কিছু বুঝে ওঠার আগেই ক্রিস সজোরে একটা চড় বসিয়ে দেয় লোকটার মুখে। আঘাতের তীব্রতায় লোকটার মাথা দিয়ে সজোরে দেওয়ালে লাগে। পর মুহূর্তে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে সে। ক্রিস নিজের হাত চেপে ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আঙুলের ফাঁক গলে রক্ত ঝরছিল। আমান দ্রুত এগিয়ে আসে। দেখি অনেকটা কেটে গেছে, হাসপাতালে চল। ক্রিস বিরক্ত ভঙ্গিতে মাথা নাড়ে। আমি ঠিক আছি, আগের ব্যবস্থা করি। আমান এবার গম্ভীর হয়ে যায়। ওকে আমি সামলে নেব, তুই হাসপাতালে চল। কারণ বাড়িতে রুহি আছে, তোকে এ অবস্থায় দেখলে সন্দেহ করবে। রুহি নামটা শোনা মাত্রই ক্রিসের চোখ সরু হয়ে আসে। সে ধীরে ধীরে আমানের দিকে তাকায়। তারপর দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলে ওঠে, কি বললি, আরেকবার বল। আমান সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পারে। মুখ শুকিয়ে যায় তার। তাড়াতাড়ি জড়ানো গলায় বলে, সরি ভাই। আম্মু আম্মু তোকে এই অবস্থায় দেখলে সন্দেহ করবে। চল, আমার আব্বু। কথা শেষ করেই সে ভয়ে শুকনো ঢোক গিলে ফেলে। বেশ কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে আমানের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে হাতের রক্ত মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়।